কি সমস্যা? অনেক সমস্যা। আমাকে ইগনোর কেন করছো? ইচ্ছে হয়েছে তাই। খাবার চলে এসেছে। ওশান কিছু করা কথা বলতে গিয়েও থেমে গেল, কারণ এখন সবার দৃষ্টিপাত ফিরে এসেছে টেবিলে। টেবিলে খাবার হিসেবে রাখা হয়েছে কাস্টালেটা ঘানাম, সানক্লিশ, ফাস্টফুডস এবং ডেজার্ট হিসেবে রাখা হয়েছে সুইটস, চকলেটস এবং বাকলাভা। সব খাবারগুলোই দারুণ সুস্বাদু। প্রথমে টুইঙ্কেল খাওয়া শুরু করেছে, তারপর এক একে সবাই কথা বলার মাঝে মাঝে খাওয়া শুরু করলো। চকলেট এবং সুইটস এগুলো মূলত টুইঙ্কেলের জন্য। সায়ংকাল নামতেই টুইঙ্কেল ঘুমিয়ে ঢুকলো প্রায়। মীরার কোলে ঘুমিয়ে পড়েছে সে। সবাই চটজলদি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল তৎক্ষণাৎ। ওশানকে ক্যাম্পে ফিরতে হবে। মীরাকে বাসায় নামিয়ে ক্যাম্পে ফিরবে সে। গাড়ির পিছনের সিটে রুহি মীরা বসে, ড্রাইভিং সিটে ইফাত, তার পাশে ওশান ফোনে ব্যস্ত ভঙ্গিতে আলাপ করছে। কেউ দূর যেতে গাড়ির গতি বেসামাল হলো। পরিস্থিতি তখন বেগতিক। ওশান ফোনে কথা বলা ফেলে হন্তদন্ত হয়ে বলল, ইফরাত, কি করছিস? অ্যাক্সিডেন্ট করবি তো। গাড়ি থামা। গাড়ি থামাতে পারছি না, ঝামেলা হয়েছে কোনো। এটা কোনো ষড়যন্ত্র নিশ্চিত। গাড়ির ব্রেকে ঝামেলা হচ্ছে। ফাঁকা সড়ক। গাড়িতে উপস্থিত সকলে বিচলিত হয়ে পড়ল। ভীতিগ্রস্ত নয়নে ইফাত ঘুমন্ত মেয়েকে দেখে ওশানকে তড়িঘড়ি করে বলল, গাড়ি থামানো সম্ভব না। মীরা, রুহি, টুইঙ্কেল, ওদের নিয়ে তুই গাড়ি থেকে লাফতে উসান, তাও প্রাণে বাঁচতে পারবি। ওশান উদ্বেগ নিয়ে বলল, পাগল তুই? ফর গড সেক, আমার কথা শোন। আমার মেয়েটা নিষ্পাপ, ও এখনো ছোট উসান। ওর প্রাণটা অকালে ঝরতে দিস না। ওশান সর্বপ্রথম মানল না, তবে ইফাতের কথায় যুক্তি রয়েছে। এখন লাভ না দিলে মৃত্যু নিশ্চিত। লাভ দিলে বাঁচার সম্ভাবনা একটু হলেও রয়েছে। ওশান মীরার পানে দৃষ্টি ফেল। মীরা কাঁদছে। সে আলতো করে মীরার গাল ছুঁয়ে দরজা খুলে মীরা সহ রুহিকে ধাক্কা দিল গাড়ির থেকে। অতপর ইফাত সুযোগ বুঝে ধাক্কা দেওয়ার পূর্বেই ইফাত তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। গাড়ি বেসামাল অবস্থায় বিস্ফোরণ ঘটার পূর্বেই ইফাত চেঁচিয়ে বলল, আমার মেয়েকে দেখে রাখিস উসান। মীরা পাগলের ন্যায় আচরণ করছে। কখনো নিজের চুল টানছে তো কখনো নিজেকে অত্যন্ত বাজেভাবে আঘাত করছে। নার্স তাকে ঘুমের ওষুধ দিতে আসায় দেখা গেল মীরা তাকেও আঘাত করে বসলো। কেবিনে উপস্থিত ডাক্তার দুজন অতিষ্ঠ। তাদের মতানুসারে মেয়েটার মাথায় এতটা গভীর ক্ষতের ফলস্বরূপ তার ব্যথার ক্ষণে ক্ষণে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর এই মেয়েকে দেখো, যদি একটু শান্ত হতো। তীব্র দৌড়ে আসলো পরপরই, এসে মীরার অবস্থান দর্শন করে শুকনো ঢোক গিলল। কেবিনের এক কোণে ডাক্তার দুজনকে নিজেদের মধ্যে আলাপচারিতা করতে দেখে তার মাথায় রক্ত উঠে গেল। ওশান একসময় এখানে উপস্থিত থাকলে ডাক্তার দুজনের মাথা ফাটিয়ে দিত বোধহয়। পেশেন্টকে এভাবে বাজে অবস্থায় রেখে আপনারা ওখানে কি পীড়িতের আলাপ করছেন? পরপর বাজে 2-3টা গালি ছুড়ল তীব্র নিম্ন সুরে, যা ডাক্তার দুজন শুনতে পেল না। তবে তাদের অতি সুন্দর বার্তাও ছুড়ে দেওয়া হয়নি, তারা তীব্রের মুখশ্রী দর্শন করেই মাত্রই বুঝেছে। ডক্টর ফারা এগিয়ে এলো বিরক্ত সহিত। তীব্রের সম্মুখে দাঁড়িয়ে বলল, Mind your language. Speak in a low voice. তীব্রের ইচ্ছে হলো ফারহার মাথা ফাটিয়ে দেয়। সে যথাসম্ভব নিজেকে ধাতস্থ করে বলল, মীরা এমন করছে কেন? কি হয়েছে ওর? ও কাউকে ছাড়ছে, যার কারণে আমরা ওকে শান্ত করতে পারছি না। নার্স ঘুমের ঔষধ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ও নার্সের উপর হামলা করেছে, আঘাত করেছে। আপাতত মনে হচ্ছে না ওকে ঘুমের ঔষধ দিয়ে বসে রাখা যাবে। ওর মাথা ঠান্ডা রাখা প্রয়োজন, চিন্তামুক্ত থাকতে হবে। তাই সে যাকে চাচ্ছে তাকে আসতে হলো। কাকে যাচ্ছে? কারোর নাম বলেছে? ফারহা নিজের ভুরুদয়ের মাঝখানে ভাঁজ পেল। মনে করার চেষ্টা করলো সে এতক্ষণ যাবৎ কি শ্রবণ করেছে। কাঙ্ক্ষিত বার্তা স্মরণে আসতেই শুধালো, ও বলেছে উষান। ও কি ঠিক আছে? এটা বলেছিল বারবার। উষানকে আপনি? তীব্র দীর্ঘশ্বাস ফেল। মীরার দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল, উষান হার হাজব্যান্ড। আই এম নট উষান। ও, হোয়ার ইজ হি? ডিড হি ডাই ইন দ্যাট অ্যাক্সিডেন্ট? তীব্র তীক্ষ্ণ দৃষ্টিপাত ছিল। ফারা অপ্রদীপ হয়। আচানক এরূপ চাহনি অর্থ তার বোধগম্য হলো না। তীব্র শক্ত কণ্ঠে প্রত্যুত্তর করল, হি ইজ অ্যালাইভ। মীরা কান্না শুরু করেছে। তীব্র বারবার করে বোঝানোর চেষ্টা করছে তাকে যে ওশান ঠিক আছে, সুস্থ আছে। তবে মীরা মানছে না।
ফারাজ সাফ সাফ জানিয়ে দিয়েছে ওশানকে মীরার কাছে না আনা পর্যন্ত তাকে শান্ত করা যাবে না কিছুতেই। তীব্র হতাশায় ওশান তাকে পাঠিয়েছিল মীরা, রুহি আর টুইঙ্কেলের দেখভাল করার জন্য। রুহি টুইঙ্কেল সুস্থ আছে, তারা ঘুমে বিভোর। আঘাত বেশি পেয়েছে মীরা, তার মাথায় স্টিচ লেগেছে, হাড় ভেঙেছে, পা মচকে গিয়েছে। ওশান আপাতত অ্যাক্সিডেন্ট স্পটে আছে, ইফাতের লাশ খোঁজা হচ্ছে। ছেলেটার শরীরে এক টুকরো মাংস খুঁজে পাওয়া যায়নি। গাড়ির বিস্ফোরণের সাথে সাথে ইফাতের পুরো শরীর শতখণ্ডে বিভক্ত হয়েছে, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পানির অতল গহ্বরে তলিয়ে গিয়েছে। গাড়ি সড়ক ছিটে পড়েছিল নদীর ভেতর। তীব্র কল করে ওশানকে এবং একবার রিং হওয়ার পরপরই ফোন রিসিভ হয়। ওপাশ থেকে ভেঙে ভেঙে আসে ওশানের জলদ গম্ভীর কণ্ঠ। কি হয়েছে? মীরার অবস্থা ভালো না ওশান, ও অদ্ভুত আচরণ করছে, বারবার তোকে দেখার জন্য আকুতি মিনতি করছে, আমাকে চিনছেই না ঠিক মতো। ডাক্তার বারবার করে বলছে ও যাকে চাচ্ছে তাকে যেন এখনই ওর সামনে হাজির করা হয়, না হলে বিরাট সমস্যা হবে। তুই একটু আসবি, আমি না হয় ওদিকটা দেখছি। মিনিট দুয়েকে নীরবতা। তীব্র ভাবল হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই সে বেশ কয়েকবার ওশানের নাম ধরে ডাকলো। অতঃপর আচানক ওপাশ হতে নিজের স্বপ্রত কণ্ঠে বলল, আসছি আমি। মীরার পানে অবলোকন করে স্বস্তির শ্বাস ফেলে তীব্র। তবুও কোথাও যেন কিঞ্চিত পরিমাণ ভীতি জমে। মীরার অবস্থা ভালো না। কিলোরার সাথে কথা বলে সে জানতে পেরেছে টুইঙ্কেলকে সুরক্ষিত রাখতে গিয়ে মীরা নিজেতে ধ্যান দিতে পারেনি। তার মাথা গিয়ে বাড়ি খেয়েছে পাথরের উপর। কিছু ঘটনা সে ভুলে যাবে বলে আশঙ্কা করেছে কিলো ওরা। সে বলেছে এই আঘাত ভবিষ্যতের খুব সমস্যায় ফেলতে পারে মীরাকে। আম্মু, আমাদের তো যথেষ্ট পরিমাণে টাকা আছে, তবু কেন তুমি আমায় প্রতিনিয়ত টাকার জন্য মানুষ খুন করতে বলছো? আমার আর এইসব ভালো লাগে না আম্মু। আমাকে তুমি মুক্তি দাও, বাবাকে ফেরত দাও। রাহানুমা পানি খাচ্ছিল। সিয়ার কথা তার কর্ণপাত হতেই হাতের কাছের গ্লাসটি সিয়ার পায়ের দিকে ছুঁড়ে মারে সশক্তিতে। অস্পষ্ট আর্তনাদ বেরোয় তৎক্ষণাৎ। সিয়ার ওষ্ঠধর প্রসারিত হয়ে পায়ের দিকে অবলোকন করতে দর্শন হয় কাঁচের গ্লাসের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো। তার পায়ের নরম মাংস ভেদ করে ঢুকে গিয়েছে শুষ্ক ভূমিতে। ক্ষণে রক্তিম তরল পদার্থ দ্বারা সিক্ত হয়। রাহনুমা দ্রুত পদে এগুলো সিয়ার সন্নিকটে। সিয়ার নিকটবর্তী পৌঁছে সে বাজখাই কণ্ঠে বলল, বাপ বাপ আর বাপ। এই ফকিন্নি, তোর বাপ তোর আর আমার সাথে কি করছে মনে নাই? সব বলছস। আর টাকা থাকুক, তবু আমি যাই বলুম তোরে তা করতে হইব, বুঝছস? না হলে তোর বাপকে আমি কাইটটা এই সাগরে বাসামু। অস্থির পদাচরণের শব্দে মুখরিত হলো চারপাশ। সে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসলো রুম থেকে। এখানে থাকা মানে স্বেচ্ছায় নরক যন্ত্রণা ভোগ করা। এই স্থানটা তার সব কিছু কেড়ে নিয়েছে। তার মা, তার বাবা, তার সম্মান, ইজ্জত, সুন্দর একটা জীবন, সব কিছু কেড়ে নিয়েছে। অতি অল্প বয়সে হয়েছে সে ধর্ষিতা এই স্থানটাতে। বাবাকে শেষ দেখেছে এখানে। রাহনুমাকে স্বচ্ছ মানুষ থেকে জানোয়ারের রূপান্তর হতে দেখেছে এখানটাতে। সিয়া অস্থির পায়ে দৌড়ানো আরম্ভ করলো। থামার নাম গন্ধ নেই। তার মাঝে আশেপাশের অনেকেই বন্দুক হাতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। সিয়াকে দৌড়ে যেতে দেখে তার শালীন পোশাক দ্বারা আবৃত সিয়ার দেহে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। সমুদ্র পৃষ্ঠ এবং পুরোপুরি নির্জন জনমানবহীন এক স্থানে আস্তানা গেড়েছে এই তুখোর সন্ত্রাসী দল। তাদের আস্তানা এমন এক জায়গায় তৈরি করেছে, দেখা যায় এখানে অনেক সময় সূর্যের রোশনি অবধি পৌঁছায় না। বাইরে আসার পর সিয়া ফ্ল্যাশ লাইট অন করলো ফোনে। দিন হলো, রোশনি নেই এখানকার বাতাবরণে। প্রায় 2 ঘন্টার মতো হেঁটে সমুদ্রের দেখা মিলল তার। এলোমেলো অবিন্যস্ত কদম ফেলে সিয়া মুখ থুবড়ে পড়ে গেল ভূমিতে। সমুদ্রের লবণাক্ত পানি তৎক্ষণাৎ তার পুরো দেহ স্পর্শ করে আবারও পূর্বের স্থানে ফিরে গেল চট করে। নিভু নিভু নেত্রে সে সম্মুখে দৃষ্টি ফেল। এই স্থানটা তার চিরপরিচিত। যেদিন তাকে প্রথম ধর্ষণ করা হলো, ধর্ষণ শেষে তাকে এখানে ফেলে গিয়েছিল। বয়স বড়জোর তার কত ছিল তখন? 9 কি 10। লবণাক্ত পানি গলৎকরণ করা মাত্রই তার আখি জোড়া বদ্ধরূপে রূপ নিল।
অপরাহের সেই অলস লহমায় তার দেহ বালির উপর পড়ে রইল নিষ্প্রাণ রূপে। উঠবে না? মীরা জড়সড় হলো, আর একটু নিবিড় করলো বন্ধন, দূরত্ব ঘুচালো মধ্যকার। ওশানের বক্ষ স্থলে ঘন ঘন মুখ ঘষে বুক ভরে শ্বাস টানলো। মিষ্টি এক ঘ্রাণ তার নাসার অন্ত দ্বারা তত্তর করে প্রবেশ করলো অন্তর্ভাগে। পুরুষালী ঘ্রাণ ওশানের গা থেকে মৃদুরূপে আসছে। প্রায় 4-5 মিনিট পর মনতা কাটলো মীরা। অভিযোগের স্বরে বলল, আপনি খারাপ, বেয়াদব, অসভ্য। ওশান হেসে উঠল। হাসি থামালো মিনিটখানেক পর। গাঢ় কণ্ঠে সে বলল, আচ্ছা, লুকিয়ে লুকিয়ে আমাকে শেহজাদা কিন্তু আপনিই বলেন ম্যাডাম। বাহিরে এসব আমাকে দেখিয়ে অসভ্য বেয়াদব বলে লাভ নেই। স্থির মুখশ্রীতে ত্রপা এসে আক্রমণ করে বসল। মেধিন শ্যামবনের গাল দুটো হলো লাল। বক্ষ স্থল প্রশ্ন ছিল, লোকটা জেনে গিয়েছে তাহলে? আমাদের বিয়ে হয়েছে, এই ব্যাপারটা আগে পরিষ্কার করে বললে কি হতো আপনার? হাত পা ভেঙে ফকির হয়ে রাস্তার ভিক্ষুক হয়ে যেতেন। ফকির তো হতাম না ম্যাডাম, তবে এখন যে আপনাকে সামলাতে এটাই কাজে দিল। আগে বললে এই ট্রিক্স কাজে লাগতো। হুম। কথাটা সঠিক বই কি? মীরার অস্তিত্ব আনচান অবস্থা স্থির করতেই ওশানের বলা মাত্র একটি বাক্যই অস্থির মীরাকে চিত্র নিস্তব্ধ করেছে, শিথিল করেছে মীরার পাগলামি, ছোটাছুটি। মীরা এখন থেকে ওশানের বউ, তাদের বিয়ে হয়েছে। বাক্যদয় শ্রবণ করা মাত্রই মীরা মৌনতার ধাপ টেনেছিল নিজের মাঝে। ওশান মীরাকে গভীর সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল পুরো লহমা জুড়ে। তার চাহনি বেফাস, একটু অন্যরকম। মীরার পিঠে নিজের হাত শক্তপোক্ত করে স্থাপন করে মীরাকে কাছে টানল সে। কণ্ঠের খাদ নামিয়ে হিসিয়ে বলল, এভাবে লজ্জা পাচ্ছেন কেন ম্যাডাম? আমি কি আপনাকে দুষ্টু আদর দিয়েছি? চমকিত নেত্রে মাথা উপর করল। দৃষ্টি একত্রিত হলো দুজনের। ওশানের নেত্রে বজয়মান অদ্ভুত উচাটান অনুভূতি পড়ে শিরশিরিয়ে উঠল তার সর্বাঙ্গ। ওশান নিয়ন্ত্রণহীন হলো ক্ষণে, অস্থির কণ্ঠে শুধালো, কাপাকাপি থামান ম্যাডাম, আমি কন্ট্রোললেস হয়ে পড়ছি। ওশান থামল। কিয়ৎপর আচানক বলে উঠল, তোমাকে চুমু খেতে ইচ্ছে করছে মীরা, কেনাই? অনুমতি চাইল ঠিকই, তবে উচ্চাটান অন্তকণ অনুমতির অপেক্ষায় আর রইল না। ওশান নতজানু হয়ে ওষ্ঠধর ছোয়ালো মীরার লোলাটে। একবার, দুবার, পরপর 3 বার। উত্তাপ অধর ছুঁয়ে সে বেরিয়ে আসলো কেবিন থেকে। ওখানে আপাতত লহমায় উপস্থিত থাকা মানে বিপদ। নিশ্চিত মীরা এখন লজ্জায় লাল নীল হবে। তা দর্শন করা মাত্রই ওশানের অবস্থা আরও বেহাল হবে। অনর্থ করতে মন চাইবে। তার চেয়ে বরং মীরার থেকে আপাতত দূরে থাকাই ভালো। ওশান করিডোরে আসলো। ফোন বের করে তার আর ইভাদের বহু পুরাতন ছবিটা স্ক্রিনে মেলে ধরল। অধৈর্যরা তার প্রসারিত হয়ে বের হয়ে আসলো দীর্ঘ নিঃশ্বাস। বিড়বিড়িয়ে আপন মনে বলল কিছু, অতপর দৃষ্টি ফেল সম্মুখে। সূর্য ডুবো ডুবো প্রায় বিদায় নিচ্ছে মেদিনী হতে। ওশানের আচানক মনে হলো ইভাদ সেই সূর্যটার সহিত আস্তে ধীরে পৃথিবীর অনেক স্মৃতিচারণ বাতাবরণ হতে পুনরূপে বিদায় নিচ্ছে। বক্ষস্থল ভার হয়ে এলো তার। নিম্ন কণ্ঠে বলল, হাসরের ময়দানে যেদিন আমাদের দেখা হবে, আবার সেদিন তোকে আমি কখনোই মাফ করব না ইফরাত। নিজের ইচ্ছেই মৃত্যু গ্রহণ করলি, একবারও টুইঙ্কেলের কথা ভাবলি না। ওকে, এখন কিভাবে সামলাবো আমি? টুইঙ্কেলের ঘুম ভেঙেছে। আধা ঘন্টা হলো তার কাছে কেউ নেই। একা শুয়ে বসে টুইঙ্কেল তার হাতে করা ক্যানোলা খোলার প্রয়াস চালাচ্ছিল। তবে ক্যানোলা ধরে টান দিতেই তার অনুভূত হয় অসীম যন্ত্রণা। ব্যথায় ঠোঁট উল্টে ছোট ছোট আঙ্গুল দ্বারা নিজের অধর জোড়া চেপে ধরে সে। নিম্ন কণ্ঠে কন্দনরত কণ্ঠে বলে, Where are you, Papa? I miss you so much. একা বিনা শব্দে কন্দনকালীন টুইঙ্কেল টের পেল তার ভীষণ খিদে পেয়েছে, সাথে প্রাকৃতিক ডাকও এসেছে। লহমায় তার অবস্থা এলোমেলো, অবিন্যস্ত হয়ে পড়ল। পায়ে এমন মোটা ব্যান্ডেজ, তার উপর হাতে লাগানো ক্যানোলা। এভাবে করে সে ওয়াশরুমে যাবে কি করে? খাবারই বা চাইবে কার কাছে? কেউ তো নেই আশেপাশে। অনেকবার সে হাঁক ছেড়ে ডেকেছিল ইফরাতকে, ওশানকে, কেউ সাড়া দেয়নি। ক্ষুধা সহন করতে না পেরে টুইঙ্কেল সে ফের ভাঙ্গা গলায় ডাকলো ইফরাতকে, আসলো না কেউ। ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে উঠল টুইঙ্কেল। অস্পষ্ট স্বরে বলল, পাপা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি কোনো দুষ্টুমি করেছি? কেন আসছো না তুমি আমার কাছে? আই প্রমিস বাবা, আমি আর দুষ্টুমি করব না। তুমি একটু আমার কাছে আসো। হাতে ব্যথা করছে আমার, ফু দিয়ে দাও না,
ক্ষুধা পেয়েছে বাবা, একটু খেতে দাও। গুমট নিস্তব্ধ কক্ষটায় টুইঙ্কেলের বক্ষপিঞ্জর ভাঙ্গা আর্তনাদ ছিটকে গিয়ে চলো চারপাশে। সময়ের সাথে পাল্লা দিয়ে পারল কন্দনের গতি, কারো দেখা নেই তবু। তীব্র ক্ষুধার চোটে অনাকাঙ্ক্ষিত অদৃশ্য এক কষ্ট ছাপ নিয়ে টুইঙ্কেল তুলতুলে সেই বিছানায় পড়ে রইল অনেকক্ষণ দুর্বল রূপে। উজান আজকাল বিশেষভাবে পর্যবেক্ষণ করার পর একটা জিনিস উপলব্ধি করেছে, আর তা হচ্ছে সিয়া। সিয়ার ব্যাপারটা, সিয়া ইদানিং খুব বেশি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, জানার আগ্রহ প্রকাশ করছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। সিয়ার আরও কিছু ব্যবহার এবং আচরণ উজানকে দিনকে দিন নানাবিধ প্রশ্নের সামনে ঠেলে দিচ্ছে। সিয়াকে তার নিকট সুবিধা ঠেকছে না, একটু না। গণ্ডগোল আছে বিশাল আকৃতির। সে কয়েকদিন আগে জানতে পেরেছে রাহনুমা সেই দুঃখর সন্ত্রাসী দল, তারা ওশানের পিছনে লোক লাগিয়েছে। উজানের সন্দেহ গাঢ় হচ্ছে। তার বারবার মনে হচ্ছে সিয়া সেই সন্ত্রাসী দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। তার আচরণ কর্মতাই পেশ করছে। ল্যান্ডলাইন কানে ধরে রাখা, মুক্ত হাতটা দ্বারা ব্যস্ত হাতে টেবিলে রাখা সাউন্ড ক্লিক উল্টানো। উজান মুখশ্রীতে আসানাক রাজ্যের ব্যস্ততা ফুটে উঠেছে। অন্তঃস্থল বারংবার কোডাকে বলছে, হিসাব মিলেছে। তার সন্দেহটাই সঠিক। কর্মর ধ্বনি তুলে ওশানের কামরায় কেউ আসছে তখন। ল্যান্ডলাইন কান থেকে নামিয়ে রেখে সম্মুখে দৃষ্টিপাত স্থির করল উজান। তার চক্ষু সম্মুখে দাঁড়িয়ে সিয়া। অদ্ভুত বেশে এলোমেলো পায়ে ছুটে আসলো সে। উজানের নিকটবর্তী দাঁড়িয়ে টলমলে নেত্রে তাকালো। উজান ভরকায় কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে প্রশ্ন ছুড়ে, আপনি এখানে? প্রত্যুত্তর পাওয়া গেল না। তবে তৎক্ষণাৎ ভীষণ অদ্ভুত এক দৃশ্যের দর্শন মিল। সিয়া হাঁটু গেড়ে বসল ভূমিতে, আচানক শব্দ করে। উজানে দুপা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দয়া করে। ওরা আমাকে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে, ব্যথা দিচ্ছে, আর আমার সম্মানে কলঙ্ক এঁটে দিচ্ছে। দয়া করে আমাকে বাঁচিয়ে নিন। কপাটে ভীতিগ্রস্ত কণ্ঠস্বর। উজানের অন্তর্ভাগ উলটপালট হলো। সিয়া তখন হুঁশে নেই। সে নিজেকে লুকাতে ব্যস্ত। টেবিলের নিচে গিয়ে হাঁটু ভেঙে গুটিসুটি মেরে বসল। তার মাঝে হিতাহিত জ্ঞান নেই আপাতত। সিয়ার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে সেই 10 বছর আগের রাত্রিকালীন লহমা, যেদিন তাকে নিষ্ঠুর পাষণ্ডিকভাবে নির্যাতন করা হলো, রক্তাক্ত করে ফেলে রাখা হলো। সেই মন প্রাণ ধ্বংস করা কটু তিক্ত লহমা তার নিউরন জুড়ে বিচরণ করছে আপাতত। বলা হয় দুঃখের সময় নাকি নিতান্তই ক্ষণিকের, অল্প পরিসরের। দুঃখের পর সুখ আসে, এটা নাকি প্রকৃতি নিয়ম। কিন্তু সিয়ার গোটা জীবনটা জুড়ে যে কষ্টের, দুঃখে ভরা। তাহলে এই কথার মিল হলো কোথায়? মীরার মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে উশান বসেছিল একাকী, নিষ্প্রাণ নির্জীব নেত্রে। যুগলের স্থির দৃষ্টি তখন আবদ্ধ রিপোর্টের গোটা কালো অক্ষর দিয়ে লেখা শব্দগুলোর প্রতি। শব্দগুলো বিষাক্ত, বিষে ভরা তিক্ত পূর্ণ বাক্য। এই রিপোর্ট মীরার মাথায় গুরুতর আঘাত পাওয়ার জন্য করা হয়েছে। রিপোর্ট অ্যাবনর্মাল নেগেটিভ। মীরা সুস্থ নেই, একটুও না। এমনিতে ছোট সময়ে মাথায় আঘাতপ্রাপ্ত ছিল, তার উপর আবার নতুন করে এই আঘাত সংযুক্ত হলো। স্মৃতিজনিত সমস্যা দেখা দিতে পারে, নয়তো মীরার পাগল হওয়ার চান্স আছে। স্মৃতিশক্তিজনিত সমস্যাটা ইতিমধ্যেই দর্শন মিলেছে। মীরার জ্ঞান ফেরার পর উশান ছাড়া আর কাউকে সে চিনতে পারেনি। উশানের সঙ্গ পেলেই তার ব্যবহার ছিল উদ্ভটতম। খামের ভেতর রিপোর্ট ঢুকে উশান হঠাৎ হলো মীরার কেবিনের উদ্দেশ্যে। থেমে থেমে অন্তকণ থেকে বেরিয়ে আসলো জড়ল দীর্ঘ নিঃশ্বাস। এই দিনটাই বোধহয় অভিশপ্ত, তাই সব কিছু খারাপ হচ্ছে। ডাক্তারের সাথে কথা বলছে উশান। তাদের বক্তব্য দীর্ঘ সময় নিয়ে মীরার চিকিৎসা করতে হবে, তাহলে মীরার সম্পূর্ণ সুস্থ হওয়াটা হয়তো দেখা যাবে। মীরা ঘুমাচ্ছে। উশান আসার পরপরই ঘুমিয়ে পড়েছে সে। উশান নিঃশব্দে এগুলো মীরার নিকট। ফিরে যেতে হবে তাকে ক্যাম্পে। বারংবার ফোন আসছে। মীরার পাশে বসে উশান মোড়ার মুখশ্রী দর্শন করতে সময় নিল। অবিনাস্ত কোকড়া চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদুরূপে ওষ্ঠাধর ছোয়ালো মীরার ললাটে।
ঘুমন্ত মীরা নড়েচড়ে উঠল। হুঁশে থাকলে এতক্ষণ নিশ্চিত নিজের গাল দুটো লাল করে ফেলতো। মেয়েটা লাজুক, মাত্রা অতিরিক্ত। মীরার কানের পিঠে আঙ্গুল ছুঁয়ে কণ্ঠের খাদ নামিয়ে উষান বলে উঠল, দ্রুত সুস্থ হয়ে উঠুন মীরাবতী, তোমাকে দুর্বল রূপে দেখতে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। যার পথে উষান ঠিক করলো টুইঙ্কেলের সাথে দেখা করে তবেই যাবে। টুইঙ্কেল আর রুহির দেখাশোনা করার জন্য উষান 4 জন নার্স ঠিক করেছে। তারা সবসময় টুইঙ্কেল এবং রুহির দেখভাল করবে। এমনিতেই এই পরিস্থিতিতে সে কখনোই যেত না, তবে ট্রেনিং দেওয়ার সময়কাল প্রায় অন্তিমের কাছাকাছি। 2 বছর বলা হয়েছিল তাকে ট্রেনিং দিতে, সময় শেষ, প্রায় শেষই বলা যায়, আর মাত্র কয়েকটা মাস। টুইঙ্কেলের কেবিনে দরজা খুলে ভেতর প্রবেশ করতে উষান দেখল মেয়েটা অতি দ্রুততার সাথে খাবার খাচ্ছে। আশেপাশে কোনো দিকে ধ্যান নেই তার, অত্যন্ত তাড়াহুড়ো করে খাওয়া শেষ করছে। উষান মৃদু হেসে এগুলো টুইঙ্কেলের পাশে বসে ওকে টেনে নিজের কোলে বসালো। অতঃপর বলল, আস্তে খাও প্রিন্সেস, গলায় খাবার আটকে যাবে তো। মেয়েটা শুনলো বলে মনে হলো না। সে নিজের মতো করে খাচ্ছে। খাওয়া শেষ, ঢকঢক করে 2 গ্লাস পানি শেষ করলো। হাত ধুয়ে নিল একজন নার্সের সাহায্যে। পরিশেষে সে উষানের গলা জড়িয়ে ধরে উষানের চওড়া কাঁধে মাথা রাখলো। নম্র গলায় জিজ্ঞেস করলো, পাপা কোথায় যাচ্ছ? আমি পাপার কাছে যাব, নিয়ে চলো না। উষান অপ্রতিভ হলো। পাথর বুকটা তার থেমে থেমে কেঁপে উঠল। বেফাস হলো স্বাভাবিকতা। ধৈর্য নিয়ে ভাবলো কিছু। শেষে গাঢ় কণ্ঠে বলল, প্রিন্সেস, তোমাকে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে, ওকে? ওকে চাচ্ছু। তোমার মাম্মার কথা মনে আছে? সে যেভাবে স্কাইয়ের স্টার হয়ে গিয়েছে, সেভাবে তোমার বাবাও স্কাইয়ের স্টার হয়ে গিয়েছে আম্মু। তোমার মাম্মা খুব ভয় পেত না একা থাকতে, তাই বাবা তার ভয় কাটাতে তোমার মাম্মার কাছে গিয়েছে, বুঝেছ? টুইঙ্কেল অশ্রুসিক্ত নয়নে তাকালো। গাঢ় গোলাপি অধৈর্যরা তার কম্পমান। ফুপিয়ে উঠে সে বলল, বাবা কি আর আসবে না চাচ্ছু? নো প্রিন্সেস, ওখান থেকে আর ফিরে আসা যায় না। টুইঙ্কেল মায়ের প্রতি বড্ড বেশি দুর্বল। মায়ের জন্য সে সব কিছু করতে পারে, নিজের ভালো লাগা ত্যাগ করতে পারে। এই যে উষান যখন বলল তার মা একা থাকতে পারে না, তাই বাবা তাকে সঙ্গ দিতে তার নিকট গিয়েছে, সে ব্যাপারটা বুঝলো। টুইঙ্কেল জানে তার মা একদমই একা থাকতে পারে না। মার কথা মনে করে ইফরাদের তাকে ছেড়ে চলে যাওয়ারটা নিয়ে সে ভীষণ কষ্ট পেল। তা প্রকাশ করলো না, অন্তনীল করে রাখলো দুঃখটুকু। উষান জানতো মায়ের কথা টানলে টুইঙ্কেল লক্ষ্মী বাচ্চার মতো নিশ্চুপ হয়ে যাবে, তাই সে কায়দা করে এই কথাটা বলেছে। কয়েক পেল কাটলো মনও তাই। খানিকক্ষণ বাদে টুইঙ্কেল ভীষণ মন খারাপ নিয়ে বলল, বাবা কেন আমাকে একা ফেলে গেল চাচ্ছু? আমি এখন কার কাছে থাকবো? উষান টুইঙ্কেলকে আঁকড়ে ধরে গালে ঠোঁটে স্পর্শ আঁকলো। অতপর মিষ্টি কণ্ঠে শুধাই, আমার সাথে থাকবে প্রিন্সেস, তোমার মিষ্টি আর আমার সাথে, আমরা একসাথে থাকবো, ঠিক আছে? কিয়দশের রুষ্ট চিত্রিতা লক্ষ্য করা গেল টুইঙ্কেলের মুখশ্রী জুড়ে। তবে তার ক্ষণিকে উষান তার থেকে বিদায় নিয়ে নার্স দুজনকে কড়া গলায় শাসিয়ে গেল যাতে টুইঙ্কেলকে চোখের দৃষ্টি আড়াল না করে। উষান বেরিয়ে যেতে নার্স দুটো টুইঙ্কেলকে শাসাল, ধমক দিয়ে বিছানায় শুয়ে দিয়ে তারা দুজন প্রস্থান করলো কক্ষ হতে। টুইঙ্কেল তখন সম্পূর্ণ নিস্তব্ধ। রজনী নামতেই সে কেবিনের জানালার কপাট উন্মুক্ত করে অন্তরিক্ষে দৃষ্টিপাত ফেলে অভিযোগ ছুড়ে দেয় অম্বরে। মৃদুস্বরে বলে, তোমরা পচা বাবা মা, আমাকে কেন নিয়ে যাওনি তোমরা? একাকিত্বে প্রহর বিচরণকালীন টুইঙ্কেল বুঝল তার পাশে কেউ নেই, কেউই নেই। দৃঢ় স্থির রূপে সোমের তালে তার কন্দন বাড়ল। মাটিতে গড়াগড়ি খেয়ে সে কান্না শুরু করলো। বারংবার অস্পষ্ট স্বরে বাবা মার নাম ধরে চেঁচাতে লাগলো সে। অতঃপর দীর্ঘ এক সময়ের পরিসমাপ্তি বোধ করি সময় কেটেছে এবার ঝড়ের গতিতে। তখন মধ্য রজনীর প্রহর, অম্বর থমথমে ভীষণ, বাতাবরণে বইছে এলোমেলো অনিল। হিমশীতল সমীয় সাই সাই শব্দের উৎপত্তি করে কোমল সব গাছের পাতা মৃদু করে ছুঁয়ে দিচ্ছে। নিকষ কালো অন্তরিক্ষে চুমু দিচ্ছিল কমলাটে মেঘের দল। থেমে থেমে কিয়ৎ সময় পরপর মেঘেরা গর্জন করে মেদিনী কাঁপাচ্ছে। মেঘমৃদুর অম্বর হতে আসা দানবীয় গর্জন শ্রবণ করে তন্দা ঘরে মৃদু পরিমাণে নড়েচড়ে উঠল টুইঙ্কেল। নেত্রপল্লব আঠানায় একে অপরের সাথে যুক্ত থাকায়
সে নেত্রযুগল উন্মুক্ত করতে পারল না। সহসা মুখশ্রী কুচকে অস্পষ্ট স্বরে ক্রন্দনের সুর বের করতেই উষান ব্যস্ত হয়ে উঠল। টুইঙ্কেলের মাথা এলিয়ে তার চওড়া কাঁধে। মেয়েটা একাধারে তার সাথে খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। উষান হাঁটছে আর টুইঙ্কেল পিঠে আদরে করে চাপড় দিচ্ছে, তন্দায় ডুবে যেতে সহায়তা করার প্রয়াসে। একসময় তন্দা করে পুরোপুরি নিমজ্জিত হলো টুইঙ্কেল। উষান ঘড়িতে সময় দেখল যেতে হবে তাকে। শান্ত পেয়ে এসে এগুলো রুহির রুমটায়। দরজার সামনে আসতেই তার কর্ণকুড়ে ভেসে এলো ভিতরে অবস্থান করা মানবীর করুণ কন্দনের সুর। উষান বুক ফুলিয়ে শ্বাস ফেলল, করাঘাত করলো দরজায়। 1 মিনিট 2 মিনিট পর রুহি দ্রুতপদে এসে দরজা খুলল। উষানকে দেখে এসে অপ্রতিভ হয় দৃষ্টি নত করে জিজ্ঞেস করে, ভাইয়া টুইঙ্কেল ঘুমিয়ে গেছে? উষান ভরাট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, ওকে তোমার কাছে রাখো। বাহিরে বাজ পড়ছে, বাজ পড়ার শব্দে ভয় পাইও, দেখে রেখো। একা ফেলে যেও না, যতটুকু সম্ভব হয়। জি ভাইয়া, দিন ওকে আমার কাছে। টুইঙ্কেলকে আলগোছে শব্দপণে কোলে তুলে নিল রুহি। শেষে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে নিতে নিবে, তৎক্ষণাৎ তার পদাচরণ থামিয়ে দেয় উষানের করা প্রশ্ন। কাঁদছিলে রুহি? কাঁদতে নিষেধ করেছি না আমি? ধরা পড়ে যাওয়াতে ভীষণ অপ্রতিভ হলো রুহি। সে ঘুরে দাঁড়ালো। চেপে রাখা বুক ভর্তি আর্তনাদ এবার ছিটকে বেরিয়ে এলো। বলো, মীরা, ওকে কবে আবার আগের মতো দেখতে পারবো ভাইয়া? 6টা মাস পার হয়ে গেল। উষান ভরাট কণ্ঠে বলে উঠল, বলেছি না ঠিক হয়ে যাবে। এভাবে কাঁদলে কি করে হয়? নিজের খেয়াল রাখো ঠিক মতো। কদিন হলো সুস্থ হলে, তুমি আবার অসুস্থ হলে টুইঙ্কেলকে কে দেখবে রুহি? আমি একদমই সময় পাচ্ছি না ওকে দেখার, তোমাদের দেখে রাখার। যতটুকু দেখেছেন আলহামদুলিল্লাহ। এখন কোথায় যাচ্ছেন ভাইয়া? মীরার কাছে? কয়েক পল মৌনতা বিচরণ। জড়লো শ্বাস ফেলে উষান প্রত্যুত্তর করল, হ্যাঁ, ওকে দেখেই ক্যাম্পে ফিরবো। নিজের খেয়াল রেখো, কোনো দরকার হলে ফোন দিও। রুহি কতক্ষণ তাকিয়ে থাকলো উষানের যাওয়ার পানে। অন্তঃস্থল তার বিষাক্ত তিক্তপূর্ণ। উষান কতটা কষ্ট করছে, কতটা চাপে আছে তা যেন চক্ষু সমেত টকটক করে ফুটে উঠেছে। আহা, এসবের শেষ কবে? হাসপাতালে পৌঁছে মোটরসাইকেল নির্দিষ্ট স্থানে পার্ক করলো উষান। অতঃপর চাবি পকেটে ঢুকিয়ে হাঁটা ধরল সামনে। আখি জোড়া তার অনুভূতিহীন, নিষ্প্রাণ হয়ে রয়েছে। কাঙ্ক্ষিত সেই স্থানে পৌঁছে দরজা ঠেলে প্রবেশ করলে ভিতরে। সামনে তার প্রিয় মানবী শুয়ে, ক্লান্ত জীর্ণশীর্ণ দেহ। মুখশ্রীর মায়াটাও আর নেই। বিভিন্ন ওষুধের সাইড ইফেক্টের ফলস্বরূপ হাত পা মুখশ্রী হয়েছে ফ্যাকাশে। উষান মীরার সন্নিকটে এগুলো তুল টেনে বসলো তার পাশে। কয়েক পলক্ষীন ভাবে দেখল সে মীরাকে। তার চটপটে মীরা এখন মৌন। দীর্ঘ 6 মাস যাবৎ সে বিছানায় পড়ে সারাক্ষণ মূর্তি নেয় এক স্থানে সে স্তব্ধ থাকে। উষান 2 বার পলক ঝাপটালো। টপ হতে 2 চোখ হতে অশ্রু গড়ালো গাল বেয়ে। সিক্ত কণ্ঠে ভাঙ্গা গলায় সে বলল, আর কতদিন মীরা? আর কত অপেক্ষা? আমি সত্যি এবার ধৈর্যহারা হয়ে পড়ছি। আমাকে এই পরিস্থিতিতে কেন ফেললে মেয়ে? সব কিছু আজ আমার এলোমেলো, অবিন্যস্ত। ঠিক হয়ে যাও তুমি মাদকতা। আর কতদিন বিরহে কাটাবো? মীরা কমে গিয়েছে আজ 6 মাস পেরল। দীর্ঘ এক সময় এই 6টা মাস সে স্তব্ধ আকার ধারণ করে সে যে মৌনতা পালন করা শুরু করেছে, সেই মৌনতার ধ্বংসাত্মক পরিণতি আর ঘটেনি। মানবী একবারও চক্ষু জোড়া আর উন্মুক্ত করে দেখেনি। মীরা কমে গিয়েছে বের স্ট্রোকের কারণে। উষান যেদিন ক্যাম্পে ফিরে গেল তাকে সুরক্ষায় রেখে তার পরের দিনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল তার সহিত। ঠিক কি ঘটেছিল জানা নেই, তবে সে ঘটনার জোরে মীরার সর্বপ্রথম ব্রেন স্ট্রোক হয়েছে। অতঃপর মস্তিষ্কে তুমুল রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তনালীতে রক্ত জমাট বাঁধল। ঘটনা এতই দ্রুত ঘটল যে মীরা কাউকে আর সুযোগ দিল না তাকে সুস্থ করার। আচানক সব কিছু নিস্তব্ধ। গোটা 4টা মানুষকে বেহাল পরিণতিতে রেখে মীরা কমে চলে গেল। তবে মীরার বর্তমান পরিস্থিতি দর্শন করে ডাক্তাররা মনে করছে মীরা অতীব জলদি রিকভার করবে। মস্তিষ্কে স্নায়ুকোষে পরিবর্তন এসেছে। রোগীর দিক দিয়ে ইতিবাচক নির্দেশনা আসছে। উষান আশঙ্কা করে এসবের পেছনে একজনেরই হাত আছে, তা হচ্ছে উষার। কারণ ইফরাদের অ্যাক্সিডেন্ট উষাই করিয়েছিল।
সেদিন রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখে ওশান অনেকটা নিশ্চিত হয়েছে সে আসল দোষী, যার কারণে ইফরাত আজ মৃত্যু। সে যখন গাড়িতে গড়বড় করছিল তখনই ছেলেটাকে চিনে রাখার মতো বেশ কিছু কারণ ওশান চিহ্নিত করে রাখছিল। যেমনটা, ছেলেটা বাম হাতে সব কাজ করে, ডান পা একটু বাঁকানো, অর্থাৎ অ্যাবনর্মাল। ছেলেটাকে ধরার সুযোগ হয়নি, তাই এই বিষয়গুলো মাথায় রেখেছিল সে, অতঃপর কাজও দিয়েছে।